মা ফুলি, তোর বাবা মারা গিয়েছে তো বেশ কয়েকদিন হলো, গ্রামে তো কোনো কাজের সন্ধানই পাচ্ছি না। এইভাবে আর কয়েকদিন সংসার চলবে বলতো? আমি শহরে যাই, গিয়ে কোনো একটা কাজ খুঁজে কাজ করি, তোদের মাসে মাসে টাকা পাঠাবো, তোরা সেই টাকা নিয়ে চালাবি। এসব তুমি কি বলছো মা? তুমি শহরে গেলে আমরা কিভাবে থাকবো? যেতে হবে না। এখানে না খেয়ে থাকি তাও ভালো, তোমাকে আমরা কাজ করতে যেতে দেব না মা। বাবা বেঁচে থাকলে কি বাবা বলো তোমাকে কাজ খুঁজতে যেতে দিত? তুমি গ্রামেই থাকো। অমন করে বাধা দিস না মা আমাকে, তোর বাবা তো আর বেঁচে নেই, তাই তোদের দায়িত্ব তো এখন আমাকেই নিতে হবে। আমি যাচ্ছি রে মা। আর তুই ছোট বোনটাকে দেখে রাখবি। আমি মাসে মাসে যে টাকা পাঠাবো সেই টাকা দিয়ে তোরা খাওয়া দাওয়া করবি আর পড়াশুনো করবি। সাবধানে থাকিস মা। ফুলি আর তুলি, তোরা দুই বোন কিন্তু ঝামেলা করবি না, দুজন কিন্তু মিলেমিশে থাকবি। আমি টাকা পাঠাবো, সেই টাকায় তোরা দুই বোনই ভাগযোগ করে পড়াশুনো করবি, কেমন? ও মা, তুমি চলে গেলে কার কাছে আমি থাকবো মা? কি আমাকে কালে তুলে খাইয়ে দেবে? তুমি যেও না মা, থাকো না। আমি চলে যাচ্ছি তা কি হয়েছে? তোর দিদি তো আছে, তোর দিদি তোকে দেখবে মায়ের মতো করে, চিন্তা করিস না মা। দেরি হয়ে যাচ্ছে, আমি এবার চলে যাই, কেমন? তোরা সাবধানে থাকিস। আর নিজেরা ঝগড়া করবি না, পড়াশুনো মন দিয়ে করবি কিন্তু। আমি আসি। এই বলে তাদের মা চলে গেল তাদের রেখে দিয়ে শহরে। এই দিদি, খিদে পেয়েছে তো, মা তো চলে গেল, তা এবার তুই রান্না বান্না কিছু কর নাকি? খুব খিদে পেয়েছে, খেতে আবার স্কুল যাব আমি, তাড়াতাড়ি কর। হ্যাঁ রে তুলি, আমিও স্কুল যাব, খুব দেরি হয়ে যাচ্ছে, আয় তো দুজন মিলে রান্নাটা তাড়াতাড়ি সেরে নেই। তুই স্কুল গেলে ঘরের সব কাজকর্ম করবে কে? মা তো বলেছে যে তুই বাড়ির সব কাজকর্ম করবি আর মায়ের মতো আমাকে লক্ষ্য রাখবি। তোর স্কুল পড়াশোনা আর করতে হবে না। ওরকম করে বলিস না রে বোন, পড়াশুনো কেন ছাড়তে যাব? দুই বোন মিলে আয় না একসঙ্গে ঘরের কাজ করি। আমি করব না বলেছি, ঘরের কাজ করবই না। তুই পারিস রান্না কর, না পারিস রান্না করতে হবে না। মা আসলে তখন কি বলে তুই জবাব দিস দিবি? শোন বোন, মাকে আমি কথা দিয়েছি যে আমি তোকে দেখে রাখবো। তা তুই যদি চাস যে আমি পড়াশুনো করব না ঘরের কাজ করব, তা তাই হবে, যা তুই চান করে আয়। এই বলে তার দিদি তার উপর একটু অভিমান করেই রান্না করতে বসলো। আর মনে মনে ভাবতে লাগলো যে তার এত পড়াশোনার ইচ্ছা থাকা সত্ত্বেও তার আর পড়াশোনা করা হলো না। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন একটা ছেলে এসে বাড়িতে কেউ আছেন বলে ডাকে, আর সেই সময় সেখানে গিয়ে উপস্থিত হয় তুলি। কি ব্যাপার, কে তুমি? ঘরের বাইরে এসে আমাদেরকে হাঁকছো, তোমাকে তো আগে দেখিনি। তোমার মা আমাকে দিয়ে এই মাসের মাইনেটা পাঠিয়েছে, এই নাও, তোমাদের দিতে বলেছে। ও তাই নাকি? ঠিক আছে, আমার কাছে দিয়ে যাও তুমি। ওই ছেলেটা তুলির কাছে ওই ব্যাগটা দিয়ে চলে গেল। সেই সময় তুলির দিদি বাড়িতে ছিল না, তুলি একাই ছিল বাড়িতে। ছেলেটা একদম ঠিক টাইমে এসছে টাকা দিতে। এখন তো দিদি বাড়িতে নেই, দিদিকে বলবোই না টাকা দিয়ে গেছে, ও জানবে মা টাকা পাঠাইনি। আমি বরঞ্চ এই টাকাটা লুকিয়ে রেখে দেই, তাহলে আমার প্রয়োজন মতো আমি টাকাটা খরচ করতে পারবো। ওর হাতে দিলেও আমাকে এক টাকাও ওর চোখে দেখাবে না। এই দিদি, তুই এত ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছিস কেন রে? কি হয়েছে তোর? আর বলিস না রে বোন, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। কেন রে দিদি, কি হয়েছে তোর? এত চিন্তা করছিস? আর বলিস না রে বোন, মা যাওয়ার সময় বলে গিয়েছিল যে প্রত্যেক মাসে কিছু হলেও টাকা পাঠাবে। এই দেখ না, 1 মাস পার হয়ে গেল, কোনো টাকাই তো মা পাঠালো না। কিভাবে এইবার সংসারটা চালাবো বলতো দেখি? দিদি, তাহলে আমরা খাবো কি বলতো? আমরা কি না খেয়ে থাকবো এবার থেকে? না রে বোন, তুই চিন্তা করিস না, আমি তো আছি, দেখছি কিছু একটা ব্যবস্থা করে হোক, ইনকামে একটা লাইন বের করতে হবে, না হলে টাকা ছাড়া কি কিছু চলে বলতো? একদিন ফুলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তখনই তার দেখা হয় তার বাবার খুব ভালো বন্ধু রতন কাকুর সঙ্গে। রতন কাকু ফুলিকে খুবই ভালোবাসে সবসময়। হ্যাঁ রে মা ফুলি, কদিন ধরেই ভাবছিলাম তোর সঙ্গে একটু দেখা করব। তোর মা নাকি কলকাতায় গিয়েছে, তা তোরা দুই বোন কি করে আছিস? তোদের কোনো অসুবিধে হচ্ছে না তো? একটু তো অসুবিধা হচ্ছেই কাকু, মা বলেছিল যে 1 মাস পরে মা মাইনে পাঠাবে, কিন্তু কোনো টাকাই তো মা পাঠালো না। এদিকে টাকা ছাড়া আমি সংসারটা চালাবো কি করে বলো তো কাকু? টেনশন আমার মাথায় কাজ করছে না। বোনটাকে দুবেলা দুমুঠো খাওয়াবো কি করে বলো তো? তাই একটা কাজ খুঁজতে বেরিয়েছি আমি। তোর মাকে আমি যতদূর চিনি, তোর মা তো টাকা না পাঠিয়ে থাকার মতো মানুষ নয়। নিশ্চয়ই তোর মাকে ওখান থেকে এ মাসের বেতন দেয়নি। তুই চিন্তা করিস না মা, আমি তো আছি। তোর জন্য আমি একটা ভালো কাজ খুঁজে দিচ্ছি, তুই একটু অপেক্ষা কর। ঘরে যে আর কোনো বাজার ঘাট পড়ে নেই কাকু, আমি আর অপেক্ষা করতে পারবো না। তুমি দেখো যেভাবে হোক আমার একটা আজকালের মধ্যে কাজ জোগাড় করে দাও, খুবই প্রয়োজন আমার। আচ্ছা ঠিক আছে, তোর যখন ভীষণ কাজের প্রয়োজন তাহলে আমার সঙ্গে জমিদার বাড়িতে চল তো। জমিদার বাবুর বাড়ি গিন্নিটা খুব ভালো, উনি তোকে একটা কাজ দেবেন। ওনাদের তো খুব বড় বাড়ি, যে কোনো একটা কাজ উনিও তোকে দেবেনই। এই বলে তুলি রতন কাকুর সঙ্গে জমিদার বাবুর বাড়িতে যায়।
জমিদার গিন্নিটার মনটা খুবই ভালো, উনি কারুর কষ্ট সহ্য করতে পারে না। ও রতন, ভালো আছিস তো? অনেকদিন পর তোকে দেখলাম। হ্যাঁ গিন্নিমা, ভালো আছি, কিন্তু আপনার কাছে একটা দরকারে পড়ে এসেছি। এই মেয়েটাকে দেখছেন, এ আমার বন্ধুর মেয়ে। এ খুব অসহায় হয়ে পড়েছে, একে আপনি যদি একটা কাজ দিতেন তাহলে খুব উপকার হতো। কাজ নাই দেবো, কিন্তু এত ছোট মেয়ে, একে দিয়ে কিভাবে আমি কাজ করাবো? আমিও তো মানুষ রে বাবা, আমার তো খুবই খারাপ লাগে জানো না বাচ্চাদের দিয়ে কাজ করাতে। গিন্নিমা, আমি সব কাজ করতে পারি, আমাকে একটা কাজ দিন, আমার টাকার খুবই প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো, তোমাকে একটা আমি কাজ দেব। রতন কাকু বলেছিল আপনি খুব বড় মনের মানুষ, তা আজকে এসে পরিচয় পেলাম, সত্যি কথা বলেছিল উনি। শোনো, তুমি যেহেতু ছোট মানুষ, তাই তোমাকে দিয়ে বেশি অন্য কাজ করাবো না। কাজের লোকরা হাতের ধারে সব তোমাকে জোগাড় করে দেবে, তুমি বসে রান্নাটা করো, কেমন? গিন্নিমা, আমি তাহলে কাল সকাল থেকেই কাজে চলে আসি? আচ্ছা, তোমার যখন ইচ্ছা তুমি তখন কাজে এসো, কেমন? এখন যাও তাহলে। এ দিদি, তুই কোথায় ছিলি রে সকাল থেকে? তোকে বাড়িতে দেখিনি। এ বোন, মা তো টাকা পাঠাচ্ছে না, আর ঘরেও কোনো বাজার ঘাট নেই, তাই আমি রতন কাকুর সঙ্গে জমিদার বাড়িতে গিয়েছিলাম। জমিদার কাকিমা আমাকে একটা কাজ দিয়েছেন রে, কাল সকাল থেকে ওনার বাড়িতে আমি কাজে যাব। তুই বাড়িতে সাবধানে থাকবি। এ দিদি, তুই কাজে গেলে বাড়ির রান্না বান্না করবে কে রে? ও নিয়ে তোকে ভাবতে হবে না, আমি যাওয়ার সময় সকালবেলা উঠে রান্না করে দিয়ে তাই যাব। শুধু তুই বাড়িতে সাবধানে থাকবি, মনে থাকে যেন কোথাও যাবি না। ফুলি সকাল হতে না হতেই তার বোনের জন্য রান্না করে দিয়ে চলে গেল জমিদার বাবুর বাড়িতে রান্না করতে। ফুলি রান্না করে দিল টেবিলে। জমিদার বাবু তো ফুলির রান্না খেয়ে অবাক হয়ে গেল আর জিজ্ঞেস করলো, হ্যাঁ গো গিন্নি, এত সুন্দর রান্না কে করেছে? আগের কাজের লোকটা তো এত সুন্দর রান্না করতো না, তুমি কি রান্না করেছো আজকে? আরে, তোমাকে বলতেই ভুলে গিয়েছিলাম, রতন একটা মেয়েকে নিয়ে এসেছিল কাজের জন্য, তা ওই মেয়েটাই আজ থেকে আমাদের বাড়ি রান্না করছে। তা কেমন লেগেছে তোমার রান্না? এত সুন্দর হাতের রান্না, কই ডেকে আনো তো মেয়েটাকে দেখি। ফুলি, এই ফুলি, এখানে আয় তো, তোকে ডাকছে, একটু আয় তো দেখি এখানে। ফুলি তো ভয়ে ভয়ে সেখানে গিয়ে হাজির হলো। আমাকে ডাকছেন গিন্নিমা? এই তো আমি, বলুন। আরে গিন্নিমা না, আমি তোমাকে ডাকছি। তুমি একটুখানি বাচ্চা মেয়ে, এত ভালো রান্না শিখলে কোথায় তুমি? জমিদার বাবু, আমার রান্না আপনার ভালো লেগেছে? আমি এই রান্না সব আমার মার কাছ থেকে শিখেছি, আমার মা খুব রান্না ভালো করে। হ্যাঁ গো মেয়ে, আমার খুব ভালো লেগেছে। আজ আমার এই বাড়িতে প্রথম রান্না, আমি খুব টেনশনে ছিলাম, বলি যদি ভালো না লাগে তাহলে হয়তো আমার আর কাজে থাকা হবে না। যাক, আমার টেনশন মুক্ত হয়েছে। টেনশন মুক্ত হয়েছে বললে তো হবে না, আমাকে রোজ রোজ এইভাবে ভালো ভালো রান্না করে খাওয়াবি। তোর গিন্নিমা তো সেই বহুদিন থেকে রান্না ছেড়েই দিয়েছে, আর কাজের লোকের রান্না আমার মুখে রুচতেই চায় না। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যা যা খেতে চাইবেন আমাকে বলবেন, আমি রোজ আপনার জন্য রান্না করে দেব, আমি আপনাকে কথা দিচ্ছি। এইভাবে কুসুম রোজ ভোরবেলা ওঠে তার বোনের জন্য রান্না করে দিয়ে জমিদার বাবুর বাড়িতে চলে যায়। আর প্রত্যেক দিন ক্লান্ত শরীর নিয়ে সন্ধ্যাবেলা কুসুম ঘরে ফেরে। ঠিক পরের মাসে আবার ওই ছেলেটাকে দিয়ে তার মা টাকা পাঠিয়ে দেয়। আরে, তোমার আসতে এত দেরি হয়? আরে আমাকে তো অনেক জায়গায় মাল ডেলিভারি দিতে হয়। এইভাবে তুলি এ মাসের টাকাটাও তার দিদিকে না জানিয়ে সে নিয়ে নেয় ডেলিভারি ম্যানের কাছ থেকে। যাক, এবারেও দিদি কিচ্ছু জানতে পারিনি টাকার বিষয়ে। এই টাকাগুলো আমি জমিয়ে রাখবো আমার বিয়ের গয়না করার জন্য। দিদি যেমন ভাবে অন্যের বাড়ি থেকে টাকা আনছে তেমন ভাবে আনুক, আমি এই টাকাগুলো রেখে দেবো সরিয়ে। এইভাবে বেশ কয়েকদিন যাওয়ার পরে ফুলি তুলির মা হঠাৎ করেই একদিন বাড়ি চলে আসে। তুলি তো তার মাকে দেখে একদম অবাকই হয়ে যায়। আরে মা, তুমি এখন হঠাৎ করে বাড়িতে আসবে তো খবর দিয়ে আসলে না তো? আমরা জানি না তুমি বাড়ি আসবে, কি ব্যাপার মা? ওদিকে সব ঠিক আছে তো? কি হয়েছে মা তোমার? আরে না না, কিচ্ছু হয়নি, তোদের অনেকদিন দেখি না, মন কেমন হচ্ছিল, তাই ভাবলাম বাড়ি থেকে একটু ঘুরে আসি। তা তুই আমাকে দেখে হঠাৎ করে এত চমকে উঠলি কেন রে মা? কি হয়েছে? ইয়ে মানে মানে মা, কিচ্ছু হয়নি, হঠাৎ করে তোমাকে দেখেছি তো তাই চমকে গিয়েছি। তা তোমার শরীরটা ভালো আছে তো মা? এসো বসো ঘরে। তো দিদিকে তো আজকে দেখছি না, ও কি স্কুল গেছে? তুই আজকে স্কুল যাসনি কেন রে মা? আয়, তোর শরীরটা খারাপ নাকি? আমার কাছে এসে বস তো দেখি মা, কতদিন তোদের দেখি না। ওদিকে ফুলি তো কিছুই জানে না, ক্লান্ত শরীর নিয়ে বাড়ি আসছে। আজকে তার শরীরটা খারাপ বলে সে সকাল সকালই বাড়ি চলে এসছে। ফুলির মা তো ফুলির চেহারা দেখে অবাক হয়ে গেছে। ও মা, তুমি কখন আসলে মা? হঠাৎ করে বাড়ি চলে এসছো, তোমার কাজের ওখানে কি সমস্যা হয়েছে মা? না রে মা, কোনো সমস্যা হয়নি, অনেকদিন তোদের দেখিনি তাই মন খারাপ হচ্ছিল, তাই ভাবলাম তোদের সাথে একটু দেখা করে আসি। তা তুই কোথায় গিয়েছিলি মা? এই ক্লান্ত শরীর নিয়ে তোর শরীরের এই অবস্থা হয়েছে কেন মা?
কি করব বলো তো মা, তুমি এই 2 মাস টাকা পাঠাও না, আমি সংসারটা চালাবো কি করে? তাই বাধ্য হয়ে তো জমিদার বাড়িতে কাজ নিয়েছি, ওখানে আমি সকালে করে গিয়ে রান্না করে দিয়ে আসি, আর ওরা মাসে আমাকে কিছু টাকা দেয়, তাই দিয়েই তো আমি সংসার চালাচ্ছি। তুই এসব কি বলছিস ফুলি? টাকা পাঠায়নি তার মানে? আমি তো ডেলিভারি ম্যানের দিয়ে প্রত্যেক মাসে মাসেই টাকা পাঠিয়ে দিতাম, আর যা টাকা পাঠাতাম তোদের তো পুরো মাসটা ভালোভাবে চলে যাওয়ার কথা, তাহলে সেই টাকাগুলো কে নিচ্ছে প্রত্যেক মাসে? তুমি এসব কি বলছো মা? টাকা পাঠাতে মানে? আমি তো কোনো মাসের টাকাই পাইনি, এমনকি 1 টাকাও কোনোদিন আমি হাতে পাইনি। এই তুলি, তোকে আমার মাথার দিব্যি, তুই বলতো যে তুই টাকাগুলো কোনোদিনও পাসনি, নিসনি, সত্যি কথা বলতো তুই। ও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাথার দিব্যি দিয়েছো, মিথ্যে তো আর বলতে পারবো না। টাকাগুলো প্রত্যেক মাসে আমি নিতাম, আর আমি নিয়ে আমার এটা ওটা কিনে খরচ করে দিতাম, দিদিকে দিতাম না। ক্ষমা করে দাও মা আমাকে। ছি লতা, ছি, তোকে আমার নিজের বোন বলতেও আজ ঘৃণা লাগছে। তোর জন্য কিনা আমি পরের বাড়িতে কাজ করতে গিয়েছি, তাদের বাড়িতে রান্না করেছি, বাসন মেজেছি, আর তুই কিনা ওই পয়সাগুলো সব সরিয়ে রেখেছিস। ছি, আমি ভাবতেও পারছি না তুই আমার কিরকম বোন। তুই যে অন্যায়টা করেছিস তুলি, তার জন্য তোর এ বাড়িতে আমি আর রাখতে পারবো না। তোর মতো মেয়েকে এই বাড়িতে রাখলে আমি মহা পাপ করব। তুই এক্ষুনি এই বাড়ির থেকে বেরিয়ে যাবি এক কাপড়ে। মা, আমি ভুল করেছি মা, আমাকে ক্ষমা করে দাও। আমি পয়সার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তোমরা কখনো জানতে পারবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, দয়া করে ক্ষমা করো আমাকে। আমি তোকে ক্ষমা করার কে? তুই অন্যায় করেছিস তোর দিদির সঙ্গে, তোর দিদির কাছে তুই ক্ষমা চা। এ দিদি, তুই আমাকে ক্ষমা করে দে, মাকে একটু বোঝা না দিদি, মা আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে। তোর পায়ে পড়ি দিদি, মাকে একটু বোঝা, আমাকে ক্ষমা করে দে দিদি। আচ্ছা মা, বাদ দাও, যেটা ঘটে গেছে সেটা তো আর ফিরিয়ে আনা যাবে না, তাই ও ভুল স্বীকার যখন করছে ওকে ক্ষমা করে দাও। এই বাড়ির থেকে ওকে বের করতে হবে না। তবে তুই নিজেকে পরিবর্তন কর, তোর মন মানসিকতা কিন্তু ভীষণ খারাপ। আমি তোকে আজকে ক্ষমা করে দিয়েছি, যা, কিন্তু তুই পরে যেন এরকম ভুল আর কোনোদিন করবি না। থাক, এবার আমি আর কাজ করতে যাব না, এখানেই যা হবে তাই খাবো, নুন ভাত জুড়লে নুন ভাত খাবো। তাই বলে আর বাইরে আমি তোদের রেখে কাজ করতে যাব না। ওখানে গিয়েও আমি ভালো থাকতে পারিনি রে, আমার মনে খুব কষ্ট হয়েছে তোদের জন্য। তুই যে গিন্নির বাড়ি কাজ করতে যেতিস, আজ যেতে হবে না, তুই এবার থেকে পড়াশোনা করবি রে মা।